Hello dear students, welcome to the official YouTube channel of Zenith Academy. WBCS মেন্সের আর খুব বেশি দিন বাকি নেই। তো এই অল্প সময়ের মধ্যে কিভাবে তোমরা ডেসক্রিপটিভ ইংলিশটাকে তৈরি করবে। আমি অন্য সাবজেক্টের কথা বলছি না, আমি জাস্ট ইংলিশ ল্যাঙ্গুয়েজ পেপারটা যেটা আছে 200 মার্কসের সেটা নিয়ে আমি আজকের ভিডিওতে আলোচনা করব। তো তৈরি বলতে নতুন করে তো আর কিছু তৈরি করার নেই অল্প সময়ের মধ্যে। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের 5টা এমন কমন মিস্টেকের কথা বলবো যেগুলো তোমরা কম বেশি করেই থাকো, ঠিক আছে? প্রায় প্রত্যেকেই করে থাকো, কারণ আমি যখন আমার স্টুডেন্টদের কপি চেক করি এই ভুলগুলোই কিন্তু আমি প্রায় প্রত্যেকের কপিতে কম বেশি পাই। তো সেই জন্য আমি এই ভিডিওতে তোমাদের সঙ্গে এই ভুলগুলো মানে যে জায়গাগুলো ভুল হয় সেগুলো শেয়ার করছি, যাতে তোমরা সেগুলোকে রেকটিফাই করে নিতে পারো এক্সামে, যাতে তোমাদের এগুলো ভুল না হয়। এবং এই ভুলগুলো এমনই বেসিক জায়গা থেকে ভুল হয় বা এমন কমন মিস্টেক যেগুলো আমরা প্রত্যেকে জানি, কিন্তু আনকনসিয়াসলি ভুলগুলো হয়ে যায়, ঠিক আছে? তো এগুলোকে রেকটিফাই করে নাও, তাহলে দেখবে তোমাদের নাম্বারটা অনেকটা বেড়ে যাবে। তো চলো টাইম ওয়েস্ট না করে আমরা ভিডিওটা স্টার্ট করি। তো 5টা যে আমি পয়েন্ট তোমাদের বলবো, সেই পয়েন্টগুলোর মধ্যে ফার্স্ট যেটা, সেটা হচ্ছে গ্রামাটিক্যাল এরার। খুব ইম্পর্টেন্ট। গ্রামার ছাড়া তুমি গ্রামারের রুল না জানলে তুমি কিন্তু সেন্টেন্স কনস্ট্রাক্ট করতে পারবে না। এবার গ্রামারটা একটা ভাস্ট জায়গা, তো সেখান থেকে সব তো এখন ডিসকাস করা সম্ভব নয়, বাট যে 3টে এরিয়া থেকে ম্যাক্সিমাম ভুলগুলো হয় সেই 3টে এরিয়া হচ্ছে টেন্স, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অ্যান্ড অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ভয়েস। এই 3টে জায়গা থেকে প্রচুর ভুল হয় স্টুডেন্টদের, আমি যেটা দেখেছি আর কি। তো টেন্স দেখো, সেন্টেন্স তুমি লিখতে গেলে টেন্স লাগবে, ভার্ব ছাড়া সেন্টেন্স হয় না। তো টেন্সে যে ভুলগুলো ম্যাক্সিমাম হয় সেটা হচ্ছে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। এর মধ্যে পাস্ট টেন্সে খুব ভুলটা হয়, যে আমরা অনেক সময় বুঝতে পারি না কোনটায় পাস্ট দেবো, কোনটায় ফিউচার দেবো, বা কোনটায় প্রেজেন্টে হবে। কিন্তু এরার কারেকশন বা সেন্টেন্স ইমপ্রুভমেন্টের সময় তোমরা কিন্তু এগুলোকে আইডেন্টিফাই করতে পারো, এরারগুলোকে ডিটেক্ট করতে পারো। কিন্তু যখন তুমি একটা এসে লিখছো বা প্রেসি লিখছো, তখন এই ভুলগুলো আনকনসিয়াসলি হয়ে যাচ্ছে। যেমন দেখো, এর সেন্টেন্সটা বলছে হি টোল্ড মি দ্যাট হি উইল কাম টু মাই হাউস উইথ হিজ সিস্টার। তাহলে প্রিন্সিপাল ক্লজ দেখো পাস্ট টেন্সে আছে V2, তাহলে সাবঅর্ডিনেট ক্লজ কি হবে? পাস্ট মানে উড হবে। খুব সিম্পল, এটা তোমরা সবাই করতে পারবে, যে টোল্ড মানে পাস্ট আছে তাহলে উড হবে, ন্যারেশনের রুল। কিন্তু এটাই দেখবে সেন্টেন্স যখন তোমরা লিখছো, কোনো প্রেসি লিখছো বা এসে বা ট্রান্সলেশন, তখন ভুলটা হয়ে যাচ্ছে। তো এইটা কিন্তু একটু তোমাদের কেয়ারফুলি লিখতে হবে, বা লেখার পর রিচেক যখন করবে তোমরা অবশ্যই এই টেন্সটা একটু দেখে নেবে প্রত্যেকটা সেন্টেন্সে ঠিকঠাক আছে কিনা, ঠিক আছে? টেন্সের ভুল কিন্তু মারাত্মক হয়, এবং একটা ছোট্ট ওয়ার্ডের জন্য পুরো সেন্টেন্সটা ভুল হয়ে যাবে। বিএস সেন্টেন্স দেখো, বলছে দ্য মিটিং অন দ্য নিউ প্রজেক্ট হ্যাজ নট ইয়েট শিডিউল। এখানে আবার দেখো টেন্স ঠিক আছে, হ্যাজ আছে, ইয়েট, লেটলি, রিসেন্টলি বা অফ লেট, এই ওয়ার্ডগুলো থাকলে জেনারেলি পারফেক্ট টেন্স হয়, তো পারফেক্টই আছে। কিন্তু ভুলটা কোথায় আছে দেখো, দ্য নেক্সট মিটিং, সাবজেক্ট কি আছে দেখো, থার্ড পার্সন সিঙ্গুলার, হ্যাজ আছে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে কোনো ভুল নেই। কিন্তু দেখো, মিটিং তো নিজে নিজে শিডিউল হয় না, মিটিংকে শিডিউল করতে হয়, তাই না? তার মানে এটা অ্যাকচুয়ালি প্যাসিভ ভয়েসে আমাদের লিখতে হবে, কিন্তু সেন্টেন্সটা আছে অ্যাক্টিভে। তাহলে স্ট্রাকচারটা ভুল হয়ে গেল, ভয়েস সেন্স মানে ভয়েসের যে স্ট্রাকচারটা অ্যাক্টিভ প্যাসিভ, এটা ভুল হলো। তাহলে আমাদের এখানে কি লেখা উচিত? হ্যাজ নট বিন শিডিউলড ইয়েট। আমরা এখানে ইয়েটটা দিতে পারি, তার মানে এখানে তোমরা বিন দিতে হবে, বিন না দিলে কিন্তু সেন্টেন্সটাই ভুল হয়ে যাবে। ক্লিয়ার? তো অ্যাক্টিভ আর প্যাসিভ ভয়েসের যে বেসিক রুল যেগুলো, সেইগুলো একটু মাথায় রাখতে হবে, কোন সেন্টেন্সটা অ্যাক্টিভে হবে, কোন সেন্টেন্সটা প্যাসিভ হবে। জেনারেলি সাবজেক্ট যদি নিজের কাজ নিজেই করে তখন সেটা অ্যাক্টিভ ভয়েস হয়, নাহলে মানে সাবজেক্ট যখন ইনডাইরেক্টলি আমরা ইউজ করছি, যখন সাবজেক্ট ইনঅ্যাক্টিভ হয়ে গেল তখন সেটা প্যাসিভ। অর্থাৎ যে নিজের কাজ নিজে করবে, যেমন আই হেল্পড হিম, আই হচ্ছে সাবজেক্ট, আমি হেল্প করছি নিজেই, তাহলে সেটা হচ্ছে ভার্ব। আর যে হেল্পটা নিচ্ছে তাকে আমরা বলি রিসিভার বা অবজেক্ট, তাহলে এখানে এটা অ্যাক্টিভ ভয়েস। কিন্তু এটাই প্যাসিভ করলে হি ওয়াজ হেল্পড বাই মি। ক্লিয়ার? নেক্সট দেখো, দ্য বুক হুইচ হ্যাজ রিসেন্টলি বিন পাবলিশড কন্টেন ভ্যালুয়েবল ইনফরমেশন অ্যাবাউট এনশিয়েন্ট হিস্ট্রি অফ ইন্ডিয়া। এখানে আবার দেখো, এই সেন্টেন্সে ভার্বের ইউজ ঠিক আছে, এই ফার্স্ট যে ক্লজটা আছে, দ্য বুক হুইচ হ্যাজ রিসেন্টলি বিন পাবলিশড, ভার্ব ঠিক আছে, টেন্স ঠিক আছে, ভয়েসও ঠিক আছে। বুক তো আর নিজে নিজে পাবলিশ হয় না, বুককে পাবলিশ করতে হয়, তার মানে এটা প্যাসিভ হবে, হ্যাজ বিন পাবলিশ, ঠিক আছে। কিন্তু দেখো, এই যে সাবজেক্টটার এই একটা ভার্ব আছে, এই ভার্বটা সিম্পল প্রেজেন্টে আছে, সাবজেক্ট কি থার্ড পার্সন সিঙ্গুলার,
তাহলে আমরা কি জানি থার্ড পার্সন সিঙ্গুলার যদি হয় সাবজেক্ট, তখন ভার্বের সঙ্গে সিম্পল প্রেজেন্টে এস বা ইয়েস আমরা অ্যাড করব। তাহলে এখানে হবে কন্টেইনস। ছোট্ট একটা জায়গা দেখো, তবুও কিন্তু ভুল হয়ে যায় অনেকের। ম্যাক্সিমাম এই ভুলটা হয় যখন সাবজেক্ট আর ভার্বের মাঝখানে একটা অনেকগুলো ওয়ার্ড দিয়ে একটা গ্যাপ তৈরি করে দেওয়া হয়, মানে একটা ডিস্টেন্স তৈরি করে দেয়। দেখো এখানে এই যে ক্লজটা আছে, এই পার্টটা কিন্তু এই দুটোকে আলাদা করে দিচ্ছে। তার জন্য কি হচ্ছে, আমরা সাবজেক্ট আর ভার্বটা অনেক সময় ভুল করে ফেলি। ঠিক আছে, তো এটা আমাদের মাথায় রাখতে হবে। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থাকলে সিম্পল প্রেজেন্ট টেন্সে, যেমন থার্ড পার্সন সিঙ্গুলার কোনটা, দ্য বুক, হি, শি, রাম, ইট, এগুলো থাকলে আমরা ভার্বের সঙ্গে এসিএস দেব। ওকে, নেক্সট বলছে দেখো, she was so nervous that she could not hold his hand. Sorry, এটাও খুব ভুল হয় সবার। কুড মানে মডেল অক্সিলারি, সমস্ত মডেলের পর, অল মডেলস অ্যান্ড ডু ভার্বস, এদের পর আমরা অলওয়েজ ভার্বের বেস ফর্ম মানে V1 বসাবো। অর্থাৎ কুড নট হেল্ড হয় না, হেল্ড হচ্ছে V2 আর V3। কার V2 V3? হোল্ডের। হোল্ড, হেল্ড অ্যান্ড হেল্ড। তাহলে আমরা এখানে লিখবো হোল্ড, কিন্তু হোল্ডস হবে না। অনেকের মনে হতে পারে এখানে শি আছে, তাহলে আমরা হোল্ডস কেন করবো না, কারণ এখানে মডেল অক্সিলারি আছে, কুড আছে। তো যদি কুড, উড, ক্যান, মে, মাইট, ডু, ডিড, ডাজ এগুলো থাকে, আমরা অলওয়েজ এরপর যে প্রিন্সিপাল ভার্বটা বসাবো সবসময় প্রেজেন্ট টেন্সে বসাবো, মানে বেস ফর্ম বসাবো। মানে ডু হলেও আমরা গো লিখবো, ডিড হলেও গো লিখবো, ডাজ হলেও গো লিখবো, মানে কখনো ডিড বলে ওয়েন্ট হয়ে যাবে না। ঠিক আছে, তো এই ভার্বগুলোর পর আমরা অলওয়েজ ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবো। আর যদি হ্যাভ ভার্ব থাকে, হ্যাভ হ্যাজ হ্যাড, তখন ভার্বের থার্ড ফর্ম বসাবো। ঠিক আছে, এটা কিন্তু লেখার সময় মাথায় রাখবে। চলো নেক্সট টপিক, মানে পয়েন্ট কি বলছে দেখো, স্পেলিং মিস্টেক, খুব ইম্পর্টেন্ট। এইটা প্রায় সবাই করে থাকো, এবং মানে আমি যেটা দেখেছি যে খুব কমন স্পেলিং যেগুলো, সেগুলো আমরা ডে টু ডে লাইফে ইউজ করে থাকি, সেগুলো সব থেকে বেশি ভুল হয়। আর কিছু কিছু কনফিউজিং স্পেলিং আছে যেগুলো আমাদের মাথায় রাখতে হবে। যেমন ধরো এই যে টিল, টিলে দেখো দুটো এল, কিন্তু আনটিলে একটা এল। ট্রুতে ই আছে, ট্রুলিতে ই নেই। ফোরে দেখো ইউ আছে, ফরটিতে ইউ নেই। আবার অ দেখো ই আছে, অফুল বা অফুলিতে ই নেই। ঠিক আছে, কনসেশনে দেখো দুটো এস, কিন্তু অকেশনে একটা এস, দুটো সি। রিসিভ, ডিসিভ, পারসিভ, কনসিভ সব দেখো সিইআই আছে, সিআই নয় কিন্তু সিইআই। কিন্তু আবার ধরো অ্যারাইভ যদি বলি, তখন দেখো এ ডাবল আর আই ভি অ্যারাইভ, তখন আবার ই নেই কিন্তু। আবার দেখো রাইটিং, অনেকে রাইটিংয়ে ডাবল টি দিয়ে দাও, রাইটিংয়ে এক সিঙ্গেল টি, কিন্তু রিটেনে ডাবল টি। আবার রানিংয়ে দেখো ডাবল এন, কিন্তু কামিং হলে COMING, সিঙ্গেল এম। বিগনিং, এটা খুব ভুল হয়, ডাবল এন এর জায়গা অনেকে বি ডাবল জি করে দেয়, বি ডাবল এন আইএনজি, বিগনিং। ঠিক আছে, আর একটা দেখো স্পেলিং যেটা আমাদের খুব ভুল হয়, প্যাসিভ। ঠিক আছে, প্যাসিভ আর পজিটিভ, PASSIV, আর পজিটিভ হচ্ছে POSITIV। ঠিক আছে, প্যাসিভ অ্যান্ড পজিটিভ, এইটা কিন্তু খুব ভুল হয় আমাদের। জাস্ট এ মিনিট, প্যাসিভে দুটো এস, পজিটিভে একটা এস। নেগেটিভ স্পেলিং, অনেকে NEGE করো, কথাটা হচ্ছে NEGATIV, বা সেপারেট বা সেপারেশন, SEPARAT, নট ACPE। তো এই স্পেলিংগুলো কিন্তু আমাদের একটু মাথায় রাখতে হবে। হোয়াটসঅ্যাপে আমরা চ্যাট করি বা SMS করি, এখানে আমরা ম্যাক্সিমাম দেখবে শর্ট ফর্মে আমরা মেসেজ করি। হাউ আর ইউতে HW দিয়ে দিলাম, হাউ, HOW আমরা লিখি না। বা এখন মোবাইলে অটো কারেকশনের একটা অপশন থাকে, তো সেই জন্য স্পেলিংগুলো আমরা আস্তে আস্তে ভুলতে বসেছি। তো স্পেলিং ঠিক না করতে পারলে কিন্তু তোমার প্রচুর মার্কস কাটা যাবে। আর বেসিক যে স্পেলিং, মানে যেগুলো কমন স্পেলিং, সেগুলো ভুল করাই যাবে না। তাই সবসময় মনে রাখবে, সিম্পল ওয়ার্ড লেখো যেখানে তোমার স্পেলিং ভুল হওয়ার চান্স কম। আর যদি কোনো ওয়ার্ডে মনে হয় তোমার ডাউট আছে যে এই স্পেলিংটা ভুল হতে পারে, ধরো আমি বললাম প্যাসিভ, তুমি বুঝতে পারছো না প্যাসিভের দুটো এস হবে না একটা এস হবে, তখন তুমি এটাকে অন্য সাবস্টিটিউট ওয়ার্ড দিয়ে রিপ্লেস করো বা সিনোনিমাস ওয়ার্ড দিয়ে দাও, তুমি ইনডাইরেক্ট লিখতে পারো। ঠিক আছে, তো সবসময় মনে রাখবে স্পেলিং যেটা লিখবে সেটা যেন ঠিক হয়। সিলি গ্রামাটিক্যাল এরর আর স্পেলিং মিস্টেক মাস্ট বি অ্যাভয়েডেড। এই দুটো ভুল হলে কিন্তু এর কোনো মার্সি নেই। তো এই স্পেলিংগুলো একটু মাথায় রাখতে হবে কিন্তু। নেক্সট দেখো কমপ্লেক্স সেন্টেন্স স্ট্রাকচার,
এই কমপ্লেক্স সেন্টেন্স স্ট্রাকচারটা যারা ইংলিশে একটু উইক তাদেরকে বলবো এই কমপ্লেক্স সেন্টেন্স স্ট্রাকচারে যাবেই না, মানে কমপ্লেক্স সেন্টেন্স লেখার প্রয়োজনই নেই। কমপ্লেক্স সেন্টেন্স মানে কিন্তু সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের কথা বলছি না, মানে সেন্টেন্সগুলো কমপ্লিকেটেড হয়ে যায়, ঠিক আছে? কমপ্লিকেটেড সেন্টেন্স স্ট্রাকচার যেগুলো, যে সেন্টেন্সগুলো তোরা অনেক লেন্দি হয়ে যাচ্ছে, লং সেন্টেন্স লিখছো, সেক্ষেত্রে কিন্তু ভুল হওয়ার চান্সেস অনেক বেশি। সেই জন্য যাদের ইংলিশে একটু দুর্বলতা আছে তাদেরকে আমি সাজেস্ট করবো শর্ট সেন্টেন্স লেখো, ভুলটা কম হবে। কারণ এই যে ধরো এখান থেকে সেন্টেন্সটা এতটুকু লেখা আছে, এই সেন্টেন্সটা দেখো, আমরা যদি একটা কমারও ইউজ ভুল করে দিই তাহলে সেন্টেন্সের মিনিং পাল্টে যেতে পারে বা সেন্টেন্স ভুল হয়ে যেতে পারে। বা অনেক সময় তুমি এমন একটা সেন্টেন্স লিখলে যেটা এক্সামিনের কাছে ব্যাপারটা বোধগম্য হলো না, মানে একটা অ্যাম্বিগুয়াস সেন্টেন্স হয়ে গেল, যেটার মিনিংটাই ক্লিয়ার হলো না। এক্সামিনে কিন্তু দুবার তিনবার পড়বেন না, কেটে দেবে সেন্টেন্সটাকে। তো সেই জন্য সেন্টেন্সটা খুব লুসিড অ্যান্ড ক্লিয়ার হবে, যে যে সেন্টেন্সটার মধ্যে কোনো রকম অ্যাম্বিগুইটি থাকবে না। লেন্দি সেন্টেন্স তুমি লিখতেই পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু সেখানে প্রপার ভার্বের ইউজ, ক্লজের ইউজ বা ফ্রেজের ইউজ, পার্টিসিপেলের ইউজ, এই জিনিসগুলো কিন্তু একটু মাথায় রাখতে হবে। তো সেই জন্য যেগুলো কমপ্লিকেটেড সেন্টেন্স আছে বা কমপ্লেক্স স্ট্রাকচার যেগুলো, সেগুলোকে আমার মনে হয় অ্যাভয়েড করাটা ভালো। বাট যারা এই টাইপের সেন্টেন্স লিখতে কমফোর্টেবল তারা লিখতেই পারো, ঠিক আছে? আর শর্ট সেন্টেন্স হোক বা লং সেন্টেন্স হোক, যখন তুমি এসে বা যে কোনো তুমি রিপোর্ট লিখছো বা লেটার লিখছো, সবসময় মনে রাখবে যে একই টাইপের সেন্টেন্স লিখবে না। তুমি যদি প্রত্যেকটা সেন্টেন্স লং সেন্টেন্স লেখো, খুব ব্যাপারটা মনোটোনাস হয়ে যাবে, পড়তে ভালো লাগবে না। আবার সব সেন্টেন্স যদি খুব শর্ট হয়ে যায় তখনও পড়তে ভালো লাগবে না। দুটো মানে ভ্যারিয়েশনটা দরকার, একটা সেন্টেন্স তুমি লং লিখলে বা দুটো সেন্টেন্স লং সেন্টেন্স লিখে একটা শর্ট সেন্টেন্স লিখলে, তাতে কি হবে, সেন্টেন্স মানে লেখাটার মধ্যে একটা ভ্যারিয়েশন থাকবে, তাহলে পড়তেও তোমার ভালো লাগবে, মনোটোনাস ব্যাপারটা থাকবে না, ঠিক আছে? তো এইটা মাথায় রাখতে হবে যে কমপ্লেক্স স্ট্রাকচারগুলো যারা লিখতে পারবে, যাদের কনফিডেন্স আছে যে হ্যাঁ আমি এইগুলো ঠিকঠাক লিখতে পারবো, প্রপার ওয়ার্ডকে প্রপার জায়গায় আমি প্লেস করতে পারবো, দেন ইটস ওকে। যাদের সেই কনফিডেন্স নেই তাদের জন্য বলবো রাইট শর্ট সেন্টেন্সেস, ছোট ছোট সেন্টেন্স লেখো যাতে ভুলটা কম হয়। আমি একটা জিনিসকে কঠিন করতে গিয়ে ভুল লেখার থেকে একটা সহজভাবে আমি ঠিক লিখলে নাম্বারটা পাবো। ওকে, ফোর্থ দেখো পয়েন্ট যেটা, মিসপ্লেসমেন্ট অফ ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস। এই মিসপ্লেসমেন্ট বা মিসপজিশন অফ ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস, এটাও খুব ইম্পর্টেন্ট, যেটা আমরা খুব করে থাকি। মানে একটা ওয়ার্ড বা ফ্রেজকে এমন জায়গায় বসিয়ে দিলাম যেখানে তার বসার কথা না, তার ফলে কি হয়ে যাবে, সেন্টেন্সটাই পাল্টে যাবে। তো এই যেমন একটা সেন্টেন্স দেখো, হি টেলস আস এভরিডে স্টোরিজ হুইচ অ্যামিউজ অ্যান্ড এক্সাইট আস আফটার ডিনার। সেন্টেন্সের মানেটা কি বোঝাচ্ছে দেখো, যেন এই আফটার ডিনারের পজিশনটা দেখো, অ্যামিউজ অ্যান্ড এক্সাইট আস আফটার ডিনার, যেন মনে হচ্ছে ডিনারের পরে এই গল্পগুলো আমাদের আনন্দ দেয়। আমি তো সেটা বলতে চাইছি না, সে আমাদের প্রতিদিন গল্প বলে, কখন, ডিনারের পর, যে গল্পগুলো আমাদের আনন্দ দেয়, ঠিক আছে? মানে ডিনারের পরে আনন্দ দেয় নয়, কিন্তু সে ডিনারের পরে গল্পগুলো বলে। তাহলে এই যে আফটার ডিনারটা, এটার প্লেসমেন্টটা ভুল জায়গায় হয়ে গেছে, ঠিক আছে? তো সেটা আমাদের বলার উচিত কি ছিল, যে টেলস আস স্টোরিজ আফটার ডিনার, ঠিক আছে? এরকম করে আমরা বলতে পারি, তাহলে কিন্তু সেন্টেন্সটা আমার ভুল হবে না। আর না হলে কি হয়ে যাবে, এই পুরো সেন্টেন্স, যেমন এভরিডে, এভরিডেটাকেও আমরা বলতে পারি এভরিডে স্টোরিজ, তো নয়, এভরিডে দে টেল আস স্টোরিজ, তাই না? যে আমাদের প্রত্যেক দিন গল্প বলে, প্রত্যেক দিনের গল্প বলে না, কিন্তু প্রত্যেক দিন গল্প বলে। তো এই যে পজিশনগুলো যদি ভুলভাল জায়গায় হয়ে যায় তাহলে কিন্তু মিনিংটা পাল্টে যাবে। ঠিক সেরকম, দ্য কালপ্রিট ওয়াজ অর্ডার টু বি হ্যাংড বাই দ্য জাজ, একই দেখো ভুল, বাই দ্য জাজের পজিশনটা ভুল আছে, এই ফ্রেজটা কোথায় বসবে, অর্ডারের পর। নাহলে কি মানেটা দাঁড়াচ্ছে দেখো, যেন মনে হচ্ছে জাজ হ্যাং করছে, জাজ তো হ্যাং করছে না, করছে অর্ডার। জাজ কি করছে, অর্ডার করছে, তাহলে অর্ডারের পর এখানে বসা উচিত, নাহলে সেন্টেন্সটা ভুল হয়ে যাবে। বুঝছি? আবার আমি যদি বলি যে ধরো আমি একটা সেন্টেন্স বললাম যে আই ওয়াজ এনজয়িং দ্য রেইন সিটিং ইন মাই রুম। এই সেন্টেন্সটা দেখে অনেকের মনে হতে ঠিকই আছে যে আমি ঘরে বসে বৃষ্টি উপভোগ করছিলাম,
কিন্তু এই যে পার্টিসিপেলের ইউজটা আমরা করলাম এখানে, সিটিংটা, দেখো এটা ভুল জায়গায় বসে গেছে। কেন? এই সিটিং ইন মাই রুমটাই, সিটিংটা কার পরে বসছে? দেখো রেনের পর। এটা তো অ্যাকচুয়ালি অ্যাডজেক্টিভের কাজ করছে, মানে এই নাউনটাকে কোয়ালিফাই করছে। যেন মনে হচ্ছে রেনটা বসে আছে ঘরের মধ্যে, কিন্তু আমি তো সেটা বলতে চাইছি না। আমি বলতে চাইছি কি, আমি ঘরের মধ্যে বসে আছি। তাহলে এই সিটিং ইন দ্য মাই রুম, এটাকে কিন্তু আমাকে এই জায়গাতে বসাতে হবে। মিসপ্লেসমেন্ট হয়ে গেছে, নাহলে কিন্তু সেন্টেন্সটার পুরো মিনিংটা পাল্টে যাবে। তো এই ছোট ছোট জিনিসগুলো, যেগুলো আমরা বুঝতেই পারিনি যে ভুল লিখে ফেলেছি, বা খুব ফাস্ট লিখতে গিয়ে আনকনসিয়াসলি ভুলগুলো করে ফেলি, যার জন্য পুরো সেন্টেন্সটাই তোমার কেটে দেওয়া হবে, কারণ মিনিংটা পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এগুলোকে কিন্তু একটু মাথায় রাখতে হবে। ওয়ার্ড ফ্রেজের যেন কোনো রকম মিসপ্লেসমেন্ট না হয়, ভুল জায়গায় যেন না বসে যায়, তাহলে সেন্টেন্সের মিনিং পাল্টে যাবে। তাই যখন লিখবে একটু ভেবে লিখবে। আর যদি মনে হয় যে একটা কোনো পার্টিকুলার ওয়ার্ড বা ফ্রেজকে আমি কোন জায়গায় বসাবো বুঝতে পারছো না, তখন তুমি ওটাকে অন্য সেন্টেন্স দিয়ে রিপ্লেস করে দাও, বাট ভুল লিখো না। এবার দেখো ফিফথ পয়েন্ট, যেটা প্রপার পাংচুয়েশন। এই পাংচুয়েশনটা খুব কমপ্লিকেটেড জিনিস। আমরা অনেকেই সমস্ত পাংচুয়েশনের ইউজ প্রপারলি করতে পারি না, বাট লেখার ক্ষেত্রে আমাদের সমস্ত পাংচুয়েশন দরকার হয় না, ঠিক আছে? কিছু পাংচুয়েশনই আমাদের ম্যাক্সিমাম লাগে, ঠিক আছে? তার মধ্যে যেটা সব থেকে বেশি ভুল হয় সেটা হচ্ছে কমার। কমা কোথায় দেবে এইটা কিন্তু আমরা প্রায় ভুল করে থাকি, যেটা আমি অন্তত আমার স্টুডেন্টদের কপিতে দেখি। কমার ইউজটা কোথায় করবো? সবসময় মনে রাখতে হবে কমা হচ্ছে শর্ট পজ, অল্প সময়ের জন্য বিরতি, যাকে আমরা বলি। পাংচুয়েশনে কমার ইউজ বুঝতে গেলে তোমাকে সেন্টেন্সটা একটু ভালো করে পড়তে হবে। সাধারণত দেখবে একটা যেখানে ফ্রেজ শেষ হচ্ছে, বা একটা অ্যাডভার্ব যখন কোনো সেন্টেন্সের শুরুতে বসছে, পুরো সেন্টেন্সটাকে কোয়ালিফাই করছে, এই ধরনের জায়গাতে আমরা, বা কোনো একটা রিলেটিভ প্রোনাউন যদি পুরো ক্লজকে কোয়ালিফাই করে, তখন আমরা কমার ইউজ করব। আর কমা যখন ইউজ হবে তখন দেখবে তুমি যখন সেন্টেন্সটা পড়বে তখন নিজেই বুঝতে পারবে, কারণ তোমাকে শর্ট পজ দিতে হবে, অর্থাৎ অল্প সময়ের জন্য থামতে হবে। যেমন ধরো ফার্স্ট সেন্টেন্সটা বলছে, লাস্ট নাইট উই রিসিভড আ পিস অফ ইল নিউজ। তাহলে এখানে আমি কি বলবো লাস্ট নাইট উই রিসিভ আ পিস অফ ইল নিউজ? আমরা বলবো লাস্ট নাইট উই রিসিভড আ পিস অফ ইল নিউজ। তাহলে লাস্ট নাইট বলে কিন্তু আমরা থামলাম অল্প সময়, তারপরে আবার কন্টিনিউ করছি, তাই আমরা এখানে একটা কমা দিলাম। কিন্তু আমরা কি বলবো, উই রিসিভ আ পিস অফ ইল নিউজ পড়ি না, কিন্তু উই রিসিভড আ পিস অফ ইল নিউজ, এখানে আমার কোনো পজের দরকারই নেই, কমার লাগবে না। আবার দেখো, পিস অফ ইল নিউজ অ্যাট আওয়ার ক্লাব হুইচ ভেরি সেন্সিবলি অ্যাফ্লিক্টেড এভরি ওয়ান অফ আস। আবার দেখো এই যে হুইচটা একটা রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউনের কাজ কি? অ্যান্টিসিডেন্ট বা তার আগে যে নাউন বা প্রোনাউনটা আছে তাকে কোয়ালিফাই করা। তাহলে হুইচ এখানে কাকে কোয়ালিফাই করছে? ক্লাবকে। কিন্তু ক্লাব কি আমাদের অ্যাফ্লিক্ট করছে? আমাদের কিন্তু এই পুরো ব্যাপারটা অ্যাফ্লিক্ট করছে, মানে উই রিসিভড আ পিস অফ ইল নিউজ অ্যাট আওয়ার ক্লাব। এই যে আমরা ইল নিউজটা পেয়েছি সেটা কিন্তু আমাদের অ্যাফ্লিক্ট করছে। তার মানে এই পুরো ক্লজটার পর আমাকে একটা কমা দিতে হবে, নাহলে সেন্টেন্সটা ভুল হবে। মানে আমরা এইভাবে বলবো, লাস্ট নাইট উই রিসিভ দ্য পিস অফ ইল নিউজ অ্যাট আওয়ার ক্লাব হুইচ ভেরি সেন্সিবলি অ্যাফ্লিক্টেড আস। ওকে, নাহলে সেন্টেন্সটা কিন্তু ভুল হয়ে যাবে, কমার ইউজ এখানে করতে হবে। কিন্তু যদি এমন সেন্টেন্স দিত যে ক্লাবটা হচ্ছে ধরো একটা নিউ ক্লাব, ঠিক আছে, তখন কিন্তু আমরা এখানে হুইচের পর আগে কমা দিতাম না, কারণ তখন ক্লাবকেই কোয়ালিফাই করতো। কিন্তু এখানে ক্লাবকে নয়, পুরো ক্লাসটা মানে ক্লজটাকে কোয়ালিফাই করছে। অ্যাকচুয়ালি এখানে হুইচ বলতে এই পিস অফ ইল নিউজটাকে বলা হচ্ছে, তখন আমরা এখানে কমা দেবো। ক্লিয়ার? আবার দেখো এখানে, সাডেনলি হি ফেল সিক ডিউরিং দ্য জার্নি। তাহলে সাডেনলি হি ফেল সিক ডিউরিং দ্য জার্নি, তাহলে সাডেনলির পর দেখো আমার একটা কিন্তু পজ দিতে হচ্ছে, কারণ সাডেনলি এই অ্যাডভার্বটা পুরো সেন্টেন্সটাকে কোয়ালিফাই করছে। কোনো অ্যাডভার্ব যদি পুরো সেন্টেন্সকে কোয়ালিফাই করে, যা সাধারণত দেখবে সাডেনলি বা জেনারেলি, এই ধরনের ওয়ার্ডগুলো, কিংবা ধরো আনফরচুনেটলি। আবার একটা ওয়ার্ড খুব কমার ইউজ তোমরা করো না, সেটা হচ্ছে হাউএভার। ঠিক আছে, এই হাউএভার যদি সেন্টেন্সের শুরুতে থাকে আমরা কিন্তু একটা কমা দেবো। আনফরচুনেটলি দ্য ম্যান ডাইড ইন অ্যান অ্যাক্সিডেন্ট, একটা কমা দিতে হবে আনফরচুনেটলি পর। যখনই কোনো অ্যাডভার্ব পুরো সেন্টেন্সটাকে কোয়ালিফাই করছে তখন ওই অ্যাডভার্বের পর আমরা একটা কমা দেবো, কারণ আমাদের একটা শর্ট পজ দিতে হয়। তাই এখানে সাডেনলির পর কমা দেবো। আবার দেখো এই সাডেনলি এই সেন্টেন্সটা ইউজ হয়েছে, এখানে কোনো কমা নেই, কারণ এখানে কিন্তু সাডেনলিটা পুরো সেন্টেন্সকে কোয়ালিফাই করছে না, ওপেনটাকে কোয়ালিফাই করছে। আমার এখানে কমার দরকার নেই। কিন্তু ওয়েন আই ওয়াজ স্টাডিং এরপর কমা দেওয়া আছে, কেন? কারণ এটা একটা
সাবঅর্ডিনেট ক্লজ, এরপর আমরা কমা দিয়ে তারপরে আমরা একটা ক্লজ ইউজ করব, সেটা প্রিন্সিপাল হতে পারে। কিন্তু এই ওয়েন যদি মাঝখানে বসতো তখন কিন্তু আমাদের আর কমার দরকার নেই। মানে আমি যদি বলি ইফ ইট রেইনস কমা আই শ্যাল নট গো টু স্কুল, এখানে আমার কমা দেবো, কারণ ইফ ইট রেইনস থামলাম, দুটো ক্লজের মাঝখানে কমা দিলাম। এবার যদি আমরা সেন্টেন্সটাকে একটু রিভার্স করি, ঘুরিয়ে দিই, তখন আমরা কি লিখবো, আই শ্যাল নট গো টু স্কুল ইফ ইট রেইনস। এখানে কিন্তু আমার কমার দরকার নেই, কারণ এখানে আমরা একটা কনজাংশন ইউজ করছি। তো কনজাংশন যদি মাঝখানে থাকে আমাদের কমা দেওয়ার দরকার হয় না, কিন্তু যদি কনজাংশন বা কোনো ক্লজ সাবঅর্ডিনেট আমরা প্রথমে দিয়ে শুরু করলাম, ওয়েন হোক, ইফ হোক বা আনলেস হোক, তখন কিন্তু পরে ওই ক্লজটা লেখার পর আমরা কমা দিয়ে নেক্সট ক্লজ স্টার্ট করব। ঠিক আছে, এইটা কিন্তু খুব ভুল হচ্ছে কমার ইউজটা, এটা একটু মাথায় রাখবে, কারণ পাংচুয়েশন খুব ছোট জিনিস, বাট ভুল হলে সেন্টেন্সের মিনিং পাল্টে যেতে পারে। তো সেই জন্য এই কমার ইউজ খুব ভালো করে করবে, কোন কোন জায়গায় কমা দিতে হয় আমি তোমাদের মোটামুটি বললাম, এইগুলো একটু মাথায় রাখবে। যেমন আরেকটা ভুল হয় যেটা কোরিলেটিভ কনজাংশন, যে অলদোর সঙ্গে বাটের ইউজ করো অনেকেই, অলদো বাট হয় না, কিন্তু অলদোর সঙ্গে ইয়েটের ইউজ হবে, বা দো দিয়ে আমরা কমা দিতে পারি, কিন্তু বাটের ইউজ করবে না। ওকে, এই ভুলগুলো কিন্তু একটু রেকটিফাই করে নাও অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। আই থিঙ্ক তোমরা নিজেদের কপি চেক করলে, নিজেরাও যদি চেক করো, তাহলে বুঝতে পারবে এই ভুলগুলো তোমাদের কিন্তু কম বেশি সবারই হচ্ছে। কিন্তু এগুলো ব্লান্ডার হয়ে যাবে যদি এক্সামে এই ভুলগুলো হতে থাকে, কারণ তোমাদের নাম্বার কমে যাবে অথচ তোমরা বুঝতে পারবে না। সেই জন্য এগুলোকে একটুখানি দেখো ভালো করে। আর তোমাদের এগুলো জানাই আছে, এরকম নয় যে জানো না, কিন্তু ভুলগুলো হচ্ছে আনকনসিয়াসলি। আবার বলছি, যখন রিচেক করবে অবশ্যই এই যে আমি 5টা পয়েন্ট বললাম, এই জায়গাগুলো একটু দেখে যাবে, দেখবে যে এই জায়গায় কোনো ভুল আছে কিনা। তাহলে দেখবে তোমাদের অনেকগুলো কিন্তু ভুল তোমরা রিচেক করার সময় রেকটিফাই করে দিতে পারবে। নাহলে এই ভুলগুলো থেকে গেলে তুমি কিন্তু তোমার মার্কস কাটা যাবে। ওকে, আর সবাইকে বলবো লেখার পর অবশ্যই লেখাগুলো একটু চেক করবে, একবার হলেও কিন্তু চেক করবে, যাতে তোমরা ছোট ছোট এই ভুলগুলো আইডেন্টিফাই করতে পারো এবং সেগুলোকে ঠিক করে নিতে পারো। ওকে, তো আজকের ভিডিওতে যেগুলো বললাম সেগুলো তোমরা একটু ভালো করে দেখো, আশা করি তোমাদের এক্সামে এগুলো কাজে লাগবে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, ভালো লাগলে শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। আর যদি কোনো জায়গায় তোমাদের ডাউট থাকে বা কোনো টপিক নিয়ে কিছু ডিসকাস করার থাকে আমাকে বলবে, আমি চেষ্টা করব নেক্সট ভিডিওতে সেই টপিকটা কভার করার। তো আজকের জন্য এটুকুই, আবার দেখা হবে নেক্সট ক্লাসে নতুন একটা টপিক নিয়ে। সবাই ভালো থেকো।